আমি নিজে শিক্ষকতা করি আর কি। কোশ্চেনের যে স্ট্যান্ডার্ড সেটাও খুব অল্প থাকে, একদম মিডিয়াম স্ট্যান্ডার্ড থাকে, তাতে ভালো ছেলেরা ফুল মার্কস পায় অনেক নম্বর। দেখবেন 500-র মধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 497 হাইস্ট হচ্ছে, 700-র মধ্যে 695 হাইস্ট হচ্ছে আর কি। কিন্তু বাস্তবে তাদের লার্নিং স্কিল কতটা, যখন কাজের ক্ষেত্রে প্রবেশ করবে তখন তারা কতটা সফল হবে, সেটা বড় প্রশ্নচিহ্ন দাঁড়িয়ে গেছে আর কি। এই জায়গায় দাঁড়িয়ে বলি যে এবার তারা যখন কোনো কঠিন প্রবলেম সলভ করতে যাচ্ছে, কঠিন কোনো অঙ্ক করতে যাচ্ছে, তখন তারা কিন্তু আর পারছে না আর কি। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি বলি যে প্রাইভেট টিউশনের ছোটোবেলার কথা বলছি, আমি বলছি ছোটো লেভেলে, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত প্রাইভেট টিউশনের বিপ্লবদার কথা অনুসারে কতগুলো সাইড এফেক্ট আছে, খারাপ দিক আছে আর কি। সেইগুলো আমি পয়েন্ট ওয়াইজ বলছি এবং একটা আদর্শ টাইম ম্যানেজমেন্ট রুটিন সেটা আমি আস্তে আস্তে বলছি। আপনারা ভিডিওটা মন দিয়ে পুরোটা শুনুন এবং ভাবুন আর কি। যেটা বলছে যে যেহেতু আপনার সন্তানের লার্নিং স্কিলের সমস্যা হচ্ছে আর কি, তখন এবং সে বোর্ডের পরীক্ষায় অনেক নম্বর পাচ্ছে, যখন সর্বভারতীয় পরীক্ষায় যখন সে পাচ্ছে না আর কি, তার রুটের কারণ হচ্ছে তার শেখা এবং না শেখা এবং প্রাইভেট টিউশনে তার কারণ। দেখবেন 5-6 একটা ছেলে মেয়েকে দেখবেন আপনার জায়গায়, দেখবেন আমিও সেই একটা মানে ভুক্তভোগী আর কি, আমিও সেখান থেকে শেখার চেষ্টা করছি আর কি। এবং দেখবেন যে 6-7টা মাস্টার তাকে কী হচ্ছে, তাকে নোটস বানিয়ে দিয়ে প্রচুর তার নম্বর পাচ্ছে আর কি। এবার প্রথম যেটা বলেছে যে এই যে অধিক সংখ্যক প্রাইভেট টিউশন নিচু ক্লাসের ক্ষেত্রে আর কি, তার যে সাইড এফেক্ট প্রথম বলেছেন ডেস্ট্রয় সেলফ লার্নিং, তার নিজে যে লার্নিং করার ক্ষমতা সেটা তার কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। কারণ কি হচ্ছে, সে যখন একটা স্যারের কাছে পড়তে যাচ্ছে যে কোনো বিষয় আর কি, হ্যাঁ হয়তো অঙ্ক বা বিজ্ঞানের ক্ষেত্রে বা ইংলিশের ক্ষেত্রে টিউটরের দরকার হতেই পারে, কিন্তু সেখানে হয়তো সাময়িক সে দেখিয়ে দেবে, বুঝিয়ে দেবে, কিন্তু তাকে সেলফ লার্নিংয়ে ফোকাস করতে হবে আর কি। কারণ সেলফ লার্নিংটা তার নষ্ট হয়ে যাচ্ছে, কারণ স্যার তাকে কী হচ্ছে সেই বিষয়বস্তুর স্যার সুন্দর করে, অবশ্যই সুন্দর করে তাকে সামারি করে দিচ্ছে আর কি, এবং তাকে নোটস লিখে দিচ্ছে। কিন্তু সেই ছেলেটা যদি ওই 4-5টা টেক্সট বই দেখে পড়ে সে যদি নিজে সামারি বানাতো, যেটা আমি বলছি এই যে ফেইনম্যান মেথড অফ লার্নিং, রিচার্ড ফেইনম্যান একজন বিখ্যাত আমেরিকান, যিনি তার একটা বিখ্যাত লার্নিং আছে, আপনি সার্চ করুন, আপনি নিজেও শিখুন, গুগলে যখন যান ফেইনম্যান মেথড অফ লার্নিং কি, সেখানে কিন্তু তিনি বলছেন এবং তিনি নোবেল প্রাইজ পেয়েছেন আর কি। রিচার্ড ফেইনম্যান নোবেল প্রাইজও পেয়েছেন আর কি তার এই সমস্ত কাজের জন্য আর কি। তো তিনি ফেইনম্যান মেথড অফ লার্নিংয়ে বলছে যে যদি একটা ছেলে আর কি সেলফ লার্নিংয়ে গুরুত্ব দেওয়া হয়েছে বেশি করে, এবং ছেলেকে কি বলছে যে সে 4-5টা বই থেকে নিজে সামারি বের করুক, তাহলে সে অনেক বেশি শিখবে আর কি, সে জিনিসটা বুঝবে, তার মাথায় জিনিসটা কাজ করবে, তারপরে সে সেখান থেকে সামারি বের করবে। কিন্তু কি হচ্ছে, একটা স্যার প্রাইভেট টিউটর তাকে সামারি করে দিচ্ছে এবং সে সেটা কি পরীক্ষা হলে সেটাকে বমি করছে বা সেটাকে উগলে দিচ্ছে আর কি, তাতে তার কোনো কাজের কাজ কিছু হচ্ছে না। সে কিন্তু তার স্টাডি বা তার যে জ্ঞানের পরিধি, তার যে ডিপে, যেটাকে বলে গভীর জ্ঞান, কতটা তার মানে সে ভিতরে যেতে পারছে সেই সাবজেক্টের নলেজ, সেটা তার কোনোদিনই হচ্ছে না আর কি। এটা প্রথম কাজ হচ্ছে, তার সেলফ লার্নিং কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যেটা প্রথম ক্ষতি টিউটর দেওয়ার ফলে। সেকেন্ড হচ্ছে বিপ্লব দা বলেছে একটা আইডিয়াল রুটিন ফর স্টুডেন্টস ক্লাস 10 পর্যন্ত এটা হতে পারে। আমি ধরছি তার কোনো প্রাইভেট টিউশন নেই। এই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি এই জায়গায় দাঁড়িয়ে রুটিনটা, আইডিয়াল রুটিন কেমন হতে পারে, টাইমকে কেমন করে সে ম্যানেজ করবে, এটা বিপ্লবদার কথা অনুসারে আমিও ওকে একটা ভিডিও বানিয়েছিলাম যে 8-8-8, সেটাই আমি বিপ্লবদার লেখা অনুসারে আমি এটা আবার ডিসকাস করছি, বলছি আর কি যে সাপোজ আপনার সন্তানের ক্লাস থেকে 10 পর্যন্ত যে ক্লাসে পড়ুক না কেন, কোনো প্রাইভেট টিউটর নেই, সে স্কুলে যায় নিয়মিত, তাহলে সে কী করবে, 8 ঘন্টা তার গভীর ঘুম, যদি পশ্চিমবঙ্গে এখন স্কুল খুব ছুটি হচ্ছে আর কি, এটা আলাদা কথা আর কি, 8 ঘন্টা সে গভীর ঘুম দরকার তার। 8 ঘন্টা সে স্কুলে যাবে, 6 ঘন্টা স্কুলে থাকবে এবং বাকি 2 ঘন্টা সে স্নান, খাওয়া দাওয়া, অন্যান্য যে সমস্ত কাজ থাকে সেই কাজ করবে। আর পড়ে থাকলো এই লাস্টের 8 ঘন্টা, যেটা আমি কি লিখেছি, খুবই গুরুত্বপূর্ণ। এই 8 ঘন্টা সময় আপনি আপনার সন্তান কীভাবে কাজে লাগাচ্ছে, এবং দেখেন এখানে সবগুলো কভার করা আছে, খুব সুন্দর, বিপ্লবদা খুব সুন্দর বলেছেন, আপনি ভালো করে বুঝুন। যে বলছে দাদার কথা অনুসারে যে বোর্ডের যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসে একটা স্টুডেন্ট যদি ধীরে ধীরে অ্যাডভান্স লার্নার হয়, তাহলে তার দিনে 2 ঘন্টা সময় যথেষ্ট। বোর্ডের যে সিলেবাস, তার যে মান বা তার যে গুণগত মান বা সিলেবাসের যে বহর বা সিলেবাসের যে পরিধি আছে আর কি, সেটা রপ্ত করার জন্য গোটা বছর ধরে আর কি ডেইলি তার 2 ঘন্টা সময় যথেষ্ট। যদি 2 ঘন্টার বেশি সময় লাগে তাহলে সে অ্যাডভান্স লার্নার কিন্তু হতে পারছে না। তাহলে আপনি ফোকাস দিন কোথায়, তাহলে আপনি শিখুন সে কেমন করে আরও বেশি ফোকাস, তার জন্য আপনাকে 8-9 পর্ব বা 16 পর্ব, যেটা আমার ভিডিও আছে, যে বেসিক কতগুলো অভ্যাস আপনার সন্তানের তৈরি করতে হবে আর কি, পর্ব 16 যেটা আমার ভিডিও আছে, এটা দেখুন বা পড়ুন, তাহলে দেখবেন 2 ঘন্টা সময়ের মধ্যে তার ফোকাস বাড়ছে, মেডিটেশন বা তার করার ফলে তার কনসেন্ট্রেশন বাড়ছে, এবং সে 2 ঘন্টায় ডেলি, কিন্তু এটা ডেলি
এবার আপনি শিডিউল কি করবেন, আপনি সকাল থেকে রাত পর্যন্ত স্কুলে যাচ্ছে না, আপনি তাহলে সে সকাল আপনি এটাকে এইটা হচ্ছে ফর্মুলা। এবার আপনি সেটাকে আপনার মতো করে সাজিয়ে আপনার সন্তানকে একটা বানিয়ে দিন আদর্শ রুটিন আর কি। তাহলে কি করবে, 2 ঘন্টা সে পড়বে, সে স্কুলের পড়া পড়তে পারে এবং সেই সিলেবাস ওরিয়েন্টেড পড়া তার সারাদিনে বরাদ্দ হচ্ছে 2 ঘন্টা। এবং ডেলি যদি 2 ঘন্টা, আপনি খেয়াল করে দেখুন বাড়িতে হয়তো সে একটা আপনার সন্তান 2 ঘন্টা হয়তো পড়ে না সকাল বিকাল মিলিয়ে, তাহলে সেই 2 ঘন্টার সময় সে একদম 100% ফোকাস মন দিয়ে সে পড়বে। এবং এই প্রসঙ্গে আরও একটা ভিডিও গল্প বলবো যে কেমন করে যদি আপনি ওই যে পর্ব 8-এ যেটা বলেছেন লার্নিং প্রসেস, সেখানেও কিন্তু একটা টেকনিক আছে, সেই টেকনিক যেটাকে বলছে যে ফটোজেনিক মেমোরি, সেই তার মাধ্যমে কিন্তু খুব দ্রুত সময় আপনি বেশি পড়তে পারবেন সেটা পরে। এবার 2 ঘন্টা কি করবে, সকালে সে ঘুম থেকে উঠে সে হাঁটতে পারে, একটা ঘাম ঝরানো কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারে, বা একটু হালকা করে একটু স্নান টান করে মেডিটেশন করে নিল, এবং বিকালে সে একটু আউটডোর গেম খেললো, স্কুল থেকে ফিরে এসে ফুটবল ক্রিকেট যখন যেরকম খেলাধুলা, ব্যাডমিন্টন, যে খেলা আপনার এলাকায় সম্ভব হয় সেই খেলা খেলবে। 2 ঘন্টার সময় কিন্তু সে দেবে আর কি, ফিজিক্যাল এক্সারসাইজ সকালে দেবে এবং সকাল বিকাল মিলিয়ে সে কিন্তু করবে। অবশ্যই জরুরি, কিন্তু এটা অবশ্যই জরুরি। এটা বিবেকানন্দ বহুদিন আগে বলে গেছে যে ফুটবল খেলা অনেক কার্যকরী আর কি। তো এইটা সে সকালে উঠে, আবারও বলছি, সকালে উঠে হাঁটবে, কোনো ঘাম ঝরানো এক্সারসাইজ করবে, মেডিটেশন করবে, এবং বিকালে সে এসে স্কুল থেকে ফিরে কোনো আউটডোর গেম খেলবে। কিন্তু আমরা ভেবে দেখুন কেউ করি না এটা। বিকালে স্কুল থেকে ফিরেই আমরা পাঠিয়ে দিচ্ছি প্রাইভেট টিউশনিতে, 5টা থেকে 5টার ব্যাচে পাঠিয়ে দিচ্ছি আর কি, যেটা হয়তো তাদের ক্ষতি হচ্ছে আর কি। এবং তারপরে বাকি 1 ঘন্টা করে বলেছেন, এই যে 1 ঘন্টা এটাও খুব গুরুত্বপূর্ণ, ক্রিয়েটিভ পার্ট। যত সে ক্রিয়েটিভ হবে তত সে তার মধ্যে পরবর্তীকালে তার মধ্যে যে একটা কি বলবো ইউনিকনেস, অনন্য, নতুন কিছু ভাবার ক্ষমতা তার মধ্যে আস্তে আস্তে ডেভেলপ হবে আর কি। যখন সে আঁকা শিখবে তার অবজারভেশন ক্ষমতা বাড়বে, যখন সে অভিনয় করবে অভিনয় ক্ষমতা তার মধ্যে, প্রেজেন্টেশন স্কিল তাকে দক্ষ করবে, সে টিমের সঙ্গে কাজ করতে শিখবে, অ্যাডজাস্ট পাওয়া তার বাড়বে আর কি। পরবর্তীকালে চাকরি করতে গেলে জবে তার কাজে লাগবে, সে গান শিখবে, সে যে কোনো একটা সে শিখতে পারে, সবগুলো না, সে নাচ শিখতে পারে আর কি, সে কবিতা আবৃত্তি বলতে পারে, সে কিছুটা বই পড়ার অভ্যাস তৈরি করতে পারে আর কি, অবসর সময়ে গল্পের বই বা সেলফ হেল্প জাতীয় বই, যেটা তার পরবর্তীকালে তার অনেক সুবিধা করবে। সে ডিবেটে অংশগ্রহণ করবে, সে কুইজে অংশগ্রহণ করবে, সে কোনো ভাষণ দেবে কোনো মঞ্চে, পাবলিক স্পিকিং স্কিল তার বাড়বে, তার কমিউনিকেশন স্কিল তার বাড়বে। 1 ঘন্টা সময় এই সমস্ত দিক দেখবেন আপনার ছেলে, আপনি 1 বছর এটা পরীক্ষা নিরীক্ষা করুন, দেখবেন আপনার ছেলে একটা অন্য লেভেলে চলে গেছে। আপনি দেখবেন, বুঝতে পারবেন তার গ্রোথটা, তার যে পরিবর্তন হচ্ছে তার মধ্যে আপনি বুঝতে পারবেন। 1 ঘন্টা খুব ইম্পর্টেন্ট, ভাইটাল পার্ট। তারপরে 1 ঘন্টা সময় কি করবে, সে কোডিং তো যা শুনছি বা যা মার্কেট বলছে আগামী দিনে একটা ডিমান্ড হবে, যদিও সব মার্কেটে স্যাচুরেটেড হয়ে যায়, কিন্তু আগামী 10 বছরে কোডিং একটা গুরুত্বপূর্ণ স্কিল। বা এই জাতীয় আপনি শিখুন যে কোন স্কিলটা হাই ইনকাম স্কিল হতে পারে আপনার, যে স্কিলটা আপনার ছেলেকে পরবর্তীকালে জবে সাহায্য করবে। তাহলে 1 ঘন্টা কোডিং শিখুক, বা কম্পিউটার সংক্রান্ত কোনো কাজ যেটা, বা যে কোনো একটা হাই ইনকাম স্কিল সে 1 ঘন্টা শিখুক আর কি। অনেক বিপ্লব নিজেও কোডিং স্কিল কাম করে, সেখানে ভালো ইউটিউব সোর্স তিনি দিয়েছেন। তারপরে 1 ঘন্টা কিছু অঙ্ক শিখুক, সে নিজে যে ক্লাসে পড়ছে সেই ক্লাসের অঙ্ক, ওই পাঠ্য বই বাদ দিয়ে ওই ক্লাসের আরও অঙ্কের বই পাওয়া যায়, বাজারে পাওয়া যায়, সেই বই শিখুক। এবং সেই ক্লাসে 7-এ পড়ছে, 8-9 অঙ্ক করুক, 8-এ পড়ছে 9-10 অঙ্ক করুক আর কি। নতুন অঙ্ক সলভ করতে শিখুক আর কি, তবেই তার ব্রেনের অ্যাক্টিভ ক্ষমতা বাড়বে, ব্রেনকে সে চ্যালেঞ্জ করতে শিখবে, নতুন কিছু ভাববে, সমাধান করতে শিখবে আর কি। সেখানে অঙ্ক শিখতে বলছে, হায়ার ক্লাসে অঙ্ক সলভ করতে বলছে। আর 1 ঘন্টা ইংলিশ শিখতে হবে ডেইলি, তাকে ইংলিশ তাকে শিখতেই হবে আর কি। সে যদি বিদেশে যায় আর কি, তাকে একটা পরীক্ষা দিতে হবে, এই যে IELTS টেস্ট, যদি সে বাইরে যায় আর কি, এই টেস্ট দিয়ে তাকে যে কোনো, বা কাজের ক্ষেত্রেও তাই, আপনি পশ্চিমবঙ্গে চাকরি পাবেন এমন কোনো ব্যাপার নেই, ভারতবর্ষের যে কোনো শহরে চাকরি পেতে পারে আর কি, বিদেশে চাকরি পেতে পারে। তাহলে আপনার কিন্তু এই যে ইংলিশ শেখার স্কিলটা, 4টে স্কিল ইংলিশে, সে ভালো ইংলিশ শুনতে পারবে, সে ভালো ইংলিশ বলতে পারবে, ভালো ইংলিশ লিখতে পারবে, ভালো ইংলিশ পড়তে পারবে। LSRW যে স্কিল, সে ডেইলি 1 ঘন্টা দিলে, এবং আপনি দেখবেন যে ভালো ইংরেজি শিক্ষক বা ভালো ইংরেজি শেখার লোক ভারতবর্ষে দেখবেন হাতে গোনা আর কি, আপনার এলাকাতেও দেখবেন হাতে গোনা। তাহলে আপনার ছেলে যদি সেটা শেখে আর কি, তাহলে দেখবেন সে একটা কিছু, সে অনেক কিছু তার অ্যাডভান্টেজ পাবে আর কি ইংলিশ শেখাটা। তাহলে এই হয়ে গেল 8 ঘন্টা, খুব ইম্পর্টেন্ট আর কি। 2 ঘন্টা আমি আবারও বলছি, 2 ঘন্টা সে পড়বে, বোর্ডের পড়া পড়বে যথেষ্ট আর কি। 2 ঘন্টা সে ফিজিক্যাল এক্সারসাইজ করবে, খেলবে। 1 ঘন্টা সে ক্রিয়েটিভ পার্ট করবে, 1 ঘন্টা সে কোডিং শিখবে, 1 ঘন্টা নিজের ক্লাসের থেকেও হায়ার ক্লাসে অঙ্ক সলভ করবে, এবং বাকি 1 ঘন্টা ইংলিশ শিখবে ডেইলি। এবার আমি চলে আসুন আমার এই পার্টে। 3rd পয়েন্ট হচ্ছে লার্নিং ফ্রম ফেলিওর, খুবই গুরুত্বপূর্ণ অংশ। যদি সে ওর ক্লাসের থেকে বেশি ক্লাসের অঙ্ক সে সলভ করতে চেষ্টা করে, তখন তার ভুল হবে।
সে নিজে ভাববে প্রবলেমটা নিয়ে, সারাদিন সে ভাববে বা কোনো একটা সময় একটা নির্দিষ্ট সময় ধরে সে ভাববে, তারপরে অটোমেটিক তার মাথাতে সমাধান ঠিক বেরিয়ে আসবে। তো এই যে সে বা যে কোনো জিনিস সে যে বারবার ভাবছে, চিন্তা ভাবনা করছে এবং সেখান থেকে শিখছে, এবং নিউরো সায়েন্টিস্টরা বলছে যে একটা স্টুডেন্ট যখন ভুল থেকে শিখছে সেই শেখাটা তার কাছে সলিড। আপনি দেখবেন, খেয়াল করে দেখবেন, একটা ভুল থেকে শেখা, সেই শিক্ষাটা হচ্ছে সব থেকে বড় শিক্ষা। সেটা কোনোদিন সে ভুলবে না, কংক্রিট সলিড হয়ে যাবে তার শিক্ষাটা আর কি। সেজন্য সে ভুল করুক, তাকে আরও কঠিন অঙ্ক দেন, তবে তো তার ব্রেন চ্যালেঞ্জ হবে, তার ব্রেন অ্যাক্টিভ হবে, তার ব্রেনের যে নিউরনগুলো সেগুলো আরও বেশি করে কার্যকরী দিকে যাবে আর কি, এবং মানে কাজে লাগবে। ব্রেনটা মানে হয়তো ঘুমিয়ে আছে আর কি, সেখানে সে তার নিউরনের এগুলো সব আস্তে 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 যে খুলবে আর কি, অ্যাক্টিভ হবে, বসেছিল আর কি, সে তখন ভাববে আর কি যে প্রবলেমটা সলভ করবো। এবং আপনি দেখবেন সমস্ত যে বিজ্ঞানী যারা, তারাও কিন্তু ওই ফেলিওর থেকেই শিখেছে, এবং তাদের যে তৈরি হবে হ্যাবিটটা, সেই হ্যাবিটটা 16 নম্বর বিষয়ে বলেছেন যে লেগে থাকার মানসিকতা তৈরি হবে, হাল না ছাড়া মনোভাব তার মধ্যে হবে, যেটা তার পরিবর্তনের কাজে লাগবে। আমরা কি করছি, আমরাও দোষী, আমরা শিক্ষক দোষী। আমরা একটা ছেলেকে অঙ্ক না পারলে তাকে দোষারোপ করছি, একটা ভালো একটা ইংলিশ বাক্য লিখতে না পারলে তাকে দোষারোপ করছে আর কি। কিন্তু তাকে আরও কঠিন অঙ্ক করতে উৎসাহিত করতে হবে, তাকে বলতে হবে ভুল করলে কোনো সমস্যা নয়, অ্যাটেম্প্ট করুক, অ্যাটেম্প্ট করাটা ইম্পর্টেন্ট আর কি। সে সেই ভুল থেকে সে শিক্ষা লাভ করছে, সেই শিক্ষাটা তার বাস্তবে কাজে লাগাতে হবে আর কি। লার্নিং ফ্রম ফেলিওর খুবই ইম্পর্টেন্ট বিষয়। কিন্তু আমাদের কি হচ্ছে, আমাদের সেই ফেলিওরের জায়গাতে যাচ্ছিই না। একটা অঙ্ক যেটা পাচ্ছি না, স্যারকে দিয়ে দিচ্ছি, স্যার করে দিচ্ছে আর কি, নিজে সে প্রবলেমটা নিয়ে ভাবছে না। ততএব তার শেখাটা কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে না। দেখবেন ক্লাস 10 পাস করেও 6-এর একটা অঙ্ক একটা ট্রেন করতে পারবে না, কারণ যদি এটা সে শিখে তাহলে সে সমস্ত অঙ্ক নিজেই যেহেতু শিখছে, সে অন্যকেও শেখাতে পারবে পরবর্তীকালে আর কি, এই জায়গাটা। আর হচ্ছে ডোপামিন একটা হরমোন, যেটা আমাদের মোটিভেটিং করে, যেটা আমাদের প্লিজিং করে, আমাদের হাসি খুশি হরমোন আর কি, হ্যাপি হরমোন বলা হয় আর কি। তো এবার বলছি, যখন সে সাবজেক্টটা নিজে প্রবলেম সলভ করবে, নিজে শিখবে আর কি, তখনই তার সাবজেক্ট প্রতি ভালোবাসা তৈরি হবে আর কি। তখন সে সাবজেক্টকে ভালোবাসতে শিখবে, সে যে সাবজেক্টই হোক না কেন আর কি। সেই ডোপামিন রিলিজটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যখন তাকে সমস্ত কিছু করে দেবে, হাতের কাছে চামচের মতো সাজিয়ে দেওয়া হচ্ছে আর কি, তখন এই ডোপামিন রিলিজটা, ডোপামিন রিওয়ার্ড কিন্তু তার ক্ষেত্রে প্রযোজ্য হবে না। যখন সে নিজে করতে করতে শিখবে আর কি, তখন দেখবেন তার সারাদিন একটা ছেলে অঙ্ক করছে, মানে ইন্টারেস্ট পেয়েছে সাবজেক্টে, সে ইংলিশ পড়ছে, সে ইতিহাস পড়ছে, ভূগোল পড়ছে, মানে কি সেই বিষয়ে তার আগ্রহ তৈরি হয়ে গেছে, মানে সে তার বেশি করে ডোপামিন রিলিজ হচ্ছে এবং সে ইন্টারেস্ট পাচ্ছে। কখন? যখন সে নিজে শিখবে, যখন সে নিজে পড়বে, তখন তার কৌতূহল হবে, তার আগ্রহ, জানার আগ্রহ তৈরি হবে, এবং সেই আগ্রহ তাকে আরও ফার্দার স্টাডি, আরও বেশি বই পড়তে তাকে উৎসাহিত করবে আর কি। এটা খুবই ইম্পর্টেন্ট আর কি। কিন্তু আমরা কি করছি, আমরা সেই জায়গাতে জ্ঞানের বিস্তার করার সুযোগই দিচ্ছি না আর কি। এবং সব থেকে বড় কথা যে উৎসাহ দেওয়া, আমরা কি করছি, আমরা অভিভাবকরা ছেলেকে ছোট থেকে একটা মানে কি বলবো, একটা গণ্ডির মধ্যে যে বলছে যে একটা আমাদের যে মনের মধ্যে যে একটা প্রথম থেকে যে চলে আসছে চালু ধারণা, সেই ধারণা আমরা আমাদের ধারণা, এটা আমাদের ভুল ভ্রান্তি ছিল, সেটা আমরা তাদের উপরেও চাপিয়ে দিচ্ছি, তোর দ্বারা কিছু হবে না বা তুই কিছু শিখতে পারবি না আর কি। এবং কি হচ্ছে, এই যে সহজ অঙ্ক বারবার প্র্যাকটিস করে অঙ্কে 100 পাচ্ছে, তার থেকে ভালো কঠিন অঙ্ক করে নম্বর কম বা কিন্তু সে শিখবে। তো এই জায়গাটা ভাবতে হবে যে সহজ অঙ্ক করে একই জিনিস বারবার করতে কার ভালো লাগে, সেটা বেশি অ্যাডভেঞ্চার, সেটা বেশি আকর্ষণীয়, না নতুন প্রবলেম, নতুন অঙ্ক, নতুন কিছু করা আকর্ষণীয়? আপনি ভাববেন যে ওইটা বেশি আকর্ষণীয়, চ্যালেঞ্জ নেওয়া বেশি আকর্ষণীয়, তার আগ্রহ বাড়বে আর কি। তো সেই জন্য দাদা বলেছেন যে অঙ্কে 100 পা বেশি গুরুত্বপূর্ণ না, হায়ার অঙ্ক সলভ করা বেশি গুরুত্বপূর্ণ, এবং তার মাধ্যমে যে লার্নিং প্রসেস যে শিখছে সেটা পরবর্তী জীবনে তার খুবই হেল্প করবে। এবং আর কথা আমি শেষ করবো ভিডিওটা আর কি, যেটা ভাববেন দাদা 8, 9, 10, 16 এই ভিডিওগুলো আমি পরে বানাবো। এবং আমার চ্যানেলটা যদি ভালো লাগে, যদি কথাগুলো মনে হয় যে ঠিকঠাক, মানে দাদার কথাই আমি বলছি আর কি, তো সেই কথাগুলো যদি আপনার মনে হয় সঠিক, তাহলে ভিডিওটা আরও ভিডিওর জন্য ওয়েট করুন আর কি। আমি আরও ভিডিও বানাবো। আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে করে আরও বেশি বেশি শেয়ার করুন, যাতে এই বার্তাটা পশ্চিমবঙ্গের সমস্ত অভিভাবকের কাছে গিয়ে পৌঁছাক অন্তত। তারপরে সে ডিসিশন নেবে যে এই তার বাচ্চার যে লার্নিং পদ্ধতি, এটা তার ক্ষেত্রে ঠিক না ভুল হলো আর কি। এবং দেখবেন পৃথিবীর কোনো উন্নত দেশে বাচ্চাদের প্রাইভেট টিউশন নেই আর কি। এটা একটা সবাই যেখানে ঠিক পথে চলছে, আমরা হয়তো কোনো কারণে ভুল পথে চলছি। এবং এই যে বিপ্লবদা নিজেরই দেখবেন ফলো করলে ইংলিশ শেখার পদ্ধতি, এটা কিছু চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, অঙ্ক শেখার পদ্ধতির কিছু চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, এবং কোডিং শেখার পদ্ধতির কিছু চ্যানেলের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। সেগুলো আপনারা নিজেরাও দেখুন। বাচ্চাদেরকে মোবাইলটা দুটো দিক আছে, ভালো দিক খারাপ দিক। আপনি যদি মনিটর করেন নিজে যে এইগুলো তুমি দেখো আর কি, তাহলে সে তো আপনি পাশে বসে থাকবেন আর কি, তাকে এগুলো দেখাতে উৎসাহিত করবেন। ইংলিশ যখন শিখবে, যে ইংলিশের ভিডিওগুলো আপনি পাশে বসে থাকুন, আপনিও দেখুন, ছেলেকেও দেখান আর কি। এবং
এই লেখাগুলো দাদা লেখাগুলো ফলো করুন এবং আমার যে ভিডিওগুলো বানাচ্ছি সেগুলো আপনি দেখতে থাকুন। এবং এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন যে আমরা ছোটোবেলায় যখন শিখছে, আমি কিন্তু কোনো প্রাইভেট টিউটরের ক্ষেত্রে তোকে খাটো করছি না, এটা বিতর্ক যেন না হয়। সে তার মতো করে অবশ্যই সে ভালো শেখাচ্ছে আর কি, কিন্তু এই ভিডিওটা কিন্তু হেডিং যেটা দেওয়া আছে কিন্তু সেলফ লার্নিং। একটা বাচ্চা তখনই সেলফ লার্নার হবে যখন সে নিজে শিখবে, ভুল থেকে শিখবে, এবং সেই শিক্ষাটাই হবে যেটা হেডিং বলা আছে সেলফ লার্নিং ইজ দ্য বেস্ট। সেই শিক্ষা সারা জীবন তার কাজে লাগবে, বিভিন্ন ক্ষেত্রে যখন সে বড় হবে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগবে। তাই চলুন আমিও একজন অভিভাবক, চলুন আমরা সন্তানদের সেলফ লার্নিংয়ে জোর দিই এবং আমরাও ভাবি কি করলে ভালো হয় আর কি। আর পাশে থাকবেন, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।